আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এই বিষয়ে কথা বলবো, এবং এছাড়াও আমি এই মুহূর্তে কোনো স্টকে অ্যাভারেজ করবেন কিনা অথবা নতুন করে এন্ট্রি নেওয়া উচিত কিনা, মার্কেটের সার্বিক পরিস্থিতি নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। সর্বশেষ ওয়ার্কিং ডেজ নিয়ে আমি তেমন কিছু বলতে চাই না, কারণ ওটা সবাই জানেন 50 পয়েন্টের মতো মাইনাস, মার্কেট খুব ভয়ঙ্করভাবে নিচে চলে আসছে। 5,000-এর নিচে একটা মনস্তাত্ত্বিক সাপোর্ট ছিল, সেটাও ভেঙে নিচে চলে আসছে। মার্কেটের প্রাইস এই মুহূর্তে 5,972, মুভিং আবার 14 দিনের ভ্যালু 5,116। এটা হচ্ছে মার্কেটের ইন্ডেক্সের অবস্থা এই মুহূর্তে। আর 1 মিনিট চার্টটাও আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে রেখাগুলো নিচে চলে আসছে। টেকনিক্যাল দিক যদি প্রথমে আসি, এই বিষয়গুলো এখানে কয়েকটা বিষয় খারাপ আছে। সেটা হচ্ছে আপনারা নিচে দেখতেছেন হিস্টোগ্রামের বারগুলো কীভাবে লাল হয়ে গাঢ় লাল হয়ে হয়ে শুধু হচ্ছে। কতটুকু ভয়ঙ্কর হতে পারে যে আপনার আরএসআই 16তে নেমে আসছে। এরকম মার্কেট বিনিয়োগকারীরা গত 25-30 বছরে স্বাধীনতার পরে দেখছে কিনা সন্দেহ আছে, যে আরএসআই 16তে চলে আসছে। এটা অন্তত মানে যতগুলো কমিশন এই পর্যন্ত আসছে গত 15-20 বছরে, এই পরিস্থিতি অন্তত তৈরি হয় না মার্কেটে। সবচেয়ে খারাপ দিক হচ্ছে ভলিউম করে শেয়ার নিচে পড়ছে সর্বশেষ। যদিও ভলিউম নিয়ে আমার সন্দেহ সবসময় আছে, কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে সর্বশেষ ওয়ার্কিং ডেজে ভলিউম করে ইন্ডেক্স পড়ছে। সব কিছু বিচার বিশ্লেষণ করে আগামীকালকের মার্কেটে আপনারা শুধু একটা বিষয় দেখবেন, সেটা হচ্ছে আসলে সকাল 10টা থেকে 10টা 1 মিনিটে কীরকম ট্রানজ্যাকশান হচ্ছে, আর আসলে টপে যে স্টকগুলো রাখা হচ্ছে সেগুলোকে ভলিউম করে টপ করতেছে না ফেক টপ করে রাখছে। মানে দেখা গেছে যে 5% 7% টপ করে রাখছে, কিন্তু ভলিউম করতেছে না। তাহলে বুঝবেন যে দিন শেষে মার্কেট এরকমই হবে। মানে প্রথমে ওই যে দেখেন না, প্রথম দিকে একটু সবুজ করে রাখছে, এই সবুজটা হচ্ছে টপে কিছু স্টকে রেখে দেয়, কোনো ভলিউম করে না, তারপর আস্তে আস্তে নিচে। এটা গত 2 মাস ধরে চলতেছে, এবং এগুলার রাশেদ মাকসুদের নাকের ডগার উপর দিয়ে চলতেছে, কিন্তু কোনো কিছু হচ্ছে না। আসলে তার বিরুদ্ধে মানে আন্দোলন করে কিছু হবে না এই মুহূর্তে। আপনারা আন্দোলন করতেছেন, তার কুশপুত্তলিকা দাহ করতেছেন, তাকে জুতো দিয়ে ফিরতেছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু এগুলাতে এরকম একটা চেয়ার পাইলে কারো আসলে এগুলা গায়ে লাগে না, সুতরাং সে এখান থেকে যাবে না। আপনাদের আন্দোলনে বরং সে আরও উগ্র হয়ে যাচ্ছে, সেটার প্রমাণ সে সর্বশেষ ওয়ার্কিং ডেজে দিয়ে দিছে। এখন আগামীকাল মার্কেট কি আসলে এটা কিন্তু এখন কোটি টাকার প্রশ্ন যে আগামীকাল ইন্ডেক্স কি পজিটিভ থাকবে কিনা। টেকনিক্যাল দিক বিবেচনা করলে একটা ওয়ার্ডও একটা সেন্টেন্সও বলে না যে আগামীকাল মার্কেট পজিটিভ থাকবে। একমাত্র এই আরএসআইটা এত কমে গেছে যে এখান থেকে তার উপরে না যাওয়ার কোনো কারণ নাই। যদি এর থেকেও মার্কেট পড়ে তাহলে মার্কেট থাকার দরকার নাই বাংলাদেশে। মানে পুঁজিবাজার বলতে কিছু থাকা উচিত, এটা আমি আর মনে করি না। আরএসআই যদি 16তে চলে আসে, যদি এটা আরও নিচে চলে আসে, তাহলে আর এখানে মার্কেট থাকার না থাকার কিছু নাই, এটা একটা মৃত মার্কেট হয়ে যাবে। তো রাশেদ মাকসুদের সংস্কার হয়তো একটা মৃত পুঁজিবাজার বাংলাদেশে সে দেখতে চাচ্ছে, এটাই তার সংস্কারের নমুনা। যতক্ষণ পর্যন্ত এনবিআর, বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় সরাসরি কোনো আসলে তার বিরুদ্ধে পদক্ষেপ না নেবে রাশেদ মাকসুদের বিরুদ্ধে, ততক্ষণ পর্যন্ত মার্কেটে খুব বেশি আপনারা কিছু আশা করবেন না মার্কেটের। তো আগামীকাল দোয়া করেন যাতে মার্কেটটা পজিটিভ থাকে, এটুকুই। অন্তত শেয়ারের প্রাইসগুলো যাতে আর ফল না হয়। ভয়ঙ্করভাবে ফল হয়েছে, বিশেষ করে সর্বশেষ ওয়ার্কিং ডেজে এমন কোনো স্টক নাই যে মানে প্রাইস কমে নাই, শুধু কয়েকটা ভালো স্টক ছাড়া। তো সব দিক বিবেচনা করে আপনারা এই মুহূর্তে কোনো স্টকে এন্ট্রি বা অ্যাভারেজ করবেন কিনা এই বিষয়ে যদি বলি, কোনো এন্ট্রি নেওয়া তো যাবেই না, আর অ্যাভারেজও করা যাবে না। এন্ট্রি নিতে গেলেও আপনারা যেমন কয়েকটা স্টক আছে, যেমন মতিন Q3 EPS অনেক ভালো আসছে, মতিন স্পিনিংয়ের। আজকে ফদ্দা অয়েলেরও Q3 EPS দিল, খুবই ভালো আসছে। যমুনা অয়েলও হয়তো 2-1 দিনের ভিতর দিয়ে দেবে। তো এই স্টকগুলোতে দেখে শুনে বুঝে মানে ফদ্দা অয়েল হলেই হবে না, যমুনা অয়েল হলে হবে না, অ্যাকমি ল্যাব হলেই হবে না, স্কয়ার ফার্মা হলেই হবে না, অথবা ওয়ালটন হলেই হবে না। মানে নাম হলেই যে হবে সেটা না, ভালো কোম্পানি অবশ্যই, সবগুলোই ভালো কোম্পানি। কিন্তু এর মতো স্পিনিংও যদি বলি, মানে এর মধ্যে ভালোর মধ্যে ভালো আছে,
এগুলাকে দেখে শুনে অ্যানালাইসিস করে এগুলোতে এন্ট্রি নেওয়া যেতে পারে আস্তে আস্তে। এইগুলো এন্ট্রি নেওয়ার সময় আপনারা অবশ্যই ইন্ডেক্সের অবস্থান কি, ইন্ডেক্স কি আসলে পড়তেছে কিনা। ইন্ডেক্স পড়লে আসলে এন্ট্রি নিয়ে খুব বেশি লাভ নেই। মানে এমন যদি হয়তো আগামীকালকেও ইন্ডেক্স অনেক বেশি মাইনাস হবে, তাহলে আপনি মতিন বলেন। আর নর্মাল যদি মার্কেট থাকতো তাহলে মতিন স্পিনিং যে ইপিএস দিছে তাতে সে 2 দিন হল্টেড থাকতো। ফর দ্য ওয়েল যে ইপিএস আজকে আসছে আগামীকাল সে নির্দ্বিধায় হল্টেড হওয়ার কথা। এখন কথা হচ্ছে যে ইন্ডেক্স যখন ডাউন ট্রেন্ডে থাকে তখন আসলে এগুলো হল্টেড হওয়ার মতো স্কোপ থাকে না, আর পরিস্থিতি এখানে থাকে না। কিন্তু এগুলো সেফ জোন। কেউ যদি এই স্টকগুলোতে এন্ট্রি নিয়ে রাখতো তারা কেউ আজকে কিন্তু হাহাকার করতো না। এটা জানা কথা। মার্কেটে টিকে থাকতে হলে এই যেটা আপনি জানবেন সেই অনুযায়ী এন্ট্রি নিলে আপনি কখনোই আসলে মার্কেট কিছু না কিছু আপনাকে দেয়। সেটা আমি ভিডিওতে দেখাচ্ছি ওই স্টকগুলো নিয়ে। আজকে বিকেলে যে ভিডিওটা দিয়েছিলাম যে ট্রেডিং স্টকে এন্ট্রি নিয়ে 60-70% লস করা, আর ভালো স্টকে মানে এন্ট্রি নিলে আসলে 4-6 মাস বসে থেকে একটা প্রফিট পাওয়া যায়। আর ট্রেডিং স্টকে খুব দ্রুত 4-5 দিনের জন্য প্রফিট করবে, আসলে সেটা তো আর হয়ে ওঠে না, উল্টা আরও 5-6 বছর বসে থাকা লাগে। তো এই মুহূর্তে ভালো 3-4টা স্টক যেগুলোর কথা বলছি এগুলোতে দেখে শুনে আস্তে আস্তে করে এন্ট্রি নেবেন। এর মধ্যে যেগুলো সবচেয়ে ভালো এবং ইন্ডেক্সের দিকে খেয়াল রেখে এন্ট্রি নেবেন। মতন স্পিনিং হইলে যে এন্ট্রি নিতে হবে, ফর দ্য ওয়েল হইলে এন্ট্রি নিতে হবে, এন্ট্রি এগুলোতে নিতে হবে। কিন্তু কখন, কোথায়, কিভাবে, কোন পরিস্থিতিতে মার্কেটের অবস্থান কি, মার্কেটকে আরও নিচে আসবে কি না, সব কিছু বিচার বিশ্লেষণ করে তারপর এই ধরনের স্টকে আস্তে আস্তে এন্ট্রি নিতে হবে। এটা হচ্ছে কথা। আর অ্যাভারেজ না, এই মুহূর্তে কোনো অ্যাভারেজ করা যাবে না। এই মুহূর্তে কোনো অ্যাভারেজ করা যাবে না। এই কারণে যাবে না, ইন্ডেক্স যেহেতু পড়তেছে। সাধারণত অ্যাভারেজটা হয় ইন্ডেক্স যখন ডাউন ট্রেন্ড থেকে একটু আপ ট্রেন্ডে যায়, যে মোটামুটি এটুকু কনফার্মেশন দেয় যে হ্যাঁ ইন্ডেক্সটা বাড়বে আগামী দিনে, তখন যে কোনো স্টকে আসলে অ্যাভারেজ করা যায়। কিন্তু এই মুহূর্তে ইন্ডেক্সের বাবা মা বলতে কিছু নাই। রাশেদ মাকসুদের বাবা মা আছে কিনা সেটা ভিন্ন বিষয়, কিন্তু ইন্ডেক্সের এই মুহূর্তে বাবা মা নাই। তো ইন্ডেক্সে যেহেতু বাবা মা নেয়, সুতরাং এই মুহূর্তে এখানে অ্যাভারেজ করার কোনো সুযোগ নাই। আর জাং শেয়ার যেগুলো বি ক্যাটাগরি, জেড ক্যাটাগরি, নাম সর্বস্ব এই ক্যাটাগরি, দেখা গেছে 10% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, শেয়ারের প্রাইস হচ্ছে 50 টাকা 60 টাকা। আমি ইন্স্যুরেন্সকে বোঝাচ্ছি, ইঞ্জিনিয়ারিং সেক্টর বোঝাচ্ছি এবং ফিনান্স সেক্টরের কিছু শেয়ারকে বোঝাচ্ছি। ব্যাংকের কিছু শেয়ার আছে। দেখেন ব্যাংকের বিষয়ে একটু যদি বলি, আপনারা এবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, কি ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে। আপনারা দেখেন কতটুকু ভয়ঙ্কর অবস্থা, কিছুই নাই বিনিয়োগকারীদের। আর অথচ আপনারা উত্তরা ব্যাংক দেখেন, ইবিএল দেখেন, ট্রাস্ট ব্যাংক দেখেন, মার্কেন্টাইল ব্যাংক দেখেন, যমুনা ব্যাংক দেখেন, পূবালী ব্যাংক দেখেন, কত স্মুথলি ভালো জায়গায় বসে আছে। যতই তাদেরকে আসলে অ্যাটাক করা হোক না কেন, ওই স্টকগুলোর কিছু হচ্ছে না। এটাই হচ্ছে ভালো স্টকের। মার্কেট এরকম আচরণ আরও করবে। ইন্ডেক্স এখন যেভাবে পড়তেছে, আপনি এখান থেকে হয়তো বাড়বে, কিন্তু ইন্ডেক্স আবার কখনো না কখনো এরকমই পড়বে। তো মানে ওইভাবে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। মার্কেটে টিকে থাকতে হলে চোখ কান খোলা রাখতে হবে, রাত দিন 24 ঘন্টা, অন্তত 5-10টা চোখ কান খোলা রাখে তারপরে মার্কেটে টিকে থাকতে হবে। তো সব কিছু মিলিয়ে নতুন করে এন্ট্রি নিলে আমি যে কয়েকটা স্টকের কথা বলছি আস্তে আস্তে এন্ট্রি নিতে পারেন ইন্ডেক্সকে ক্যালকুলেশন করে। আর এবারে যে মুহূর্তে কোনো স্টকে জাং শেয়ারের দিকে তো তাকানো যাবে না, টোটালি স্টপ। জাং শেয়ার হচ্ছে টোটালি স্টপ, নো সেল নো বাই। মানে সেলও দিবেন না, বাইও করবেন না, অ্যাভারেজও করবেন না, কিছুই করবেন না, শুধু মার্কেটের দিকে তাকিয়ে থাকেন। এখন নতুন করে আবার ফেসবুকে একটা গ্রুপ বাহির হয়েছে, মার্কেট আরও পড়বে, সেল দিয়ে বাইর হয়ে যান। ঠিক আছে, এই গ্রুপের পাল্লায় পড়বেন না। আপনি মার্কেটে এখন সেল দিলে কিছু পাবেন না, আপনার হাতে কিছু নাই। ঠিক আছে, আপনার পোর্টফোলিওতে এখন কিছুই নাই, তো সুতরাং সেল দেওয়ার দরকার নাই। যে কিছু না ধরে নেন এটা আল্লাহর ওয়াস্তে দিয়ে দিয়েছেন কোথাও, তো সুতরাং এখন আর সেল দিয়েন না, বসে থাকেন। তাদের হাতে শেয়ারগুলো তুলে দেওয়ার দরকার নাই। তারা ফালাইছেই এইভাবে ফ্যানি করে একটা ফেড গ্রুপ মার্কেটে কাজ করে। শুধু কারসাজিকারকরা যে মার্কেট ফালায় এটাই যে তাদের কাজ তা না, তারা এর বাহিরে ফেসবুকে, ইউটিউবে এবং জাতীয় পর্যায়ের চ্যানেলগুলোতেও তারা তাদের ফেড এজেন্ট তৈরি করে টাকা দিয়ে। হ্যাঁ, এরকম 2-1টা অফার যে আমাদের কাছে আসে না তা না। তো সুতরাং আপনারা এগুলোকে বিশ্বাস করবেন না কোনোভাবে। যদি আপনি ভালো জায়গায় ভালো পজিশনে শেয়ারে এন্ট্রি নিতে পারেন, আপনি বসে থাকেন। তবে কোনো অ্যাভারেজ না, কোনো নতুন করে এন্ট্রি না, এবং ইন্ডেক্সের দিকে সবচেয়ে বেশি এখন মনোযোগ দেবেন। ইন্ডেক্সের দিকে আপনি পরীক্ষার হলে যেমন রোল নাম্বারের দিকে সবচেয়ে বেশি মনোযোগ দেন না, এখন আপনাকে সবচেয়ে বেশি মানে আসলে ইন্ডেক্স কী আচরণ করে আগামীকালটা খুবই ইম্পর্ট্যান্ট মার্কেটের জন্য।
খুবই ইম্পর্ট্যান্ট আগামীকালকা। প্রত্যেকেই মনে হয় যেন মানে খুব মানে পরীক্ষার আগের দিন যে অবস্থা, আগামীকালকার মার্কেটের জন্য প্রত্যেকেই ওই অবস্থায় আছে। কারণ এমনভাবে সাপোর্ট জোন ভেঙে নিচে পড়ে গেছে, মানুষ আতঙ্কিত হয়ে গেছে। অথচ দেশের আমাদের জিডিপি বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ 27-28 বিলিয়ন ডলার হয়ে গেছে, সুদের হার কিছুটা কমে গেছে, জিডিপির প্রবৃদ্ধি বাড়তেছে, জিনিসপত্রের দাম কিছুটা সহনীয় পর্যায়ে হয়ে গেছে, মুদ্রাস্ফীতি কমে গেছে। শুধু রাশেদ মাকসুদের পদত্যাগ, রাশেদ মাকসুদের কারণে মার্কেটের এই অবস্থা। আমি কনফার্ম করে বলতে পারি, রাশেদ মাকসুদ যদি আগামীকাল ঘোষণা দেয় শেষ চলে গেছে, আগামীকাল শেষ চলে যাবে, এটা শোনার সাথে সাথে মার্কেট অন্তত এটা কী বলে 200-300 পয়েন্ট বেড়ে যাবে। শুধু জাস্ট যদি বলে যে রাশেদ মাকসুদ চলে গেছে আর আসবে না। তো সব কিছু মিলাই আপনারা আতঙ্কিত হবেন না, ধৈর্য ধরুন। বিপদের সময় ধৈর্য ধরাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।